আজ তাক বাংলার হাত নাতে ধরা পড়ল বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী এক যুবক। দালালদের 12,000 টাকা দিয়ে চোরা পথে নদী পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল সে। তারপর থেকে ভারতেই পাগল সেজে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে নেই কোনো ভিসা, নেই পরিচয়পত্র। তবে তিনি বাংলাদেশের যুবক এবং বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে নিজেই স্বীকার করলেন, তাও আমাদের ক্যামেরার সামনে। প্রকাশ্য দিবালোকে বিএসএফ এবং বিডিআরের চোখকে ফাঁকি দিয়ে কিভাবে নদী পেরিয়ে ভারতে প্রবেশ করলেন সেই কথাও শোনাচ্ছেন তিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কিন্তু রীতিমতন শোরগোল পড়ে রয়েছে রাজ্য রাজনীতি জুড়ে। একদিকে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, অন্যদিকে এই অনুপ্রবেশের ঘটনা। যদিও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশের বিষয়ে কিন্তু বারবার বিএসএফ এর দিকেই আঙুল তুলছে। এ নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখুন। ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বর্ডারে আর আমাদের ক্যামেরায় এই মুহূর্তে ধরা পড়ছে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যিনি বাংলাদেশি বাসিন্দা, এই মুহূর্তে ভারতে রয়েছে। আপনি ভারতের মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি বাংলাদেশি তো? বাড়ি কোথায়? আমার বাড়ি নওদাপাড়া, গ্রাম নওদাপাড়া, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ, পোস্ট অফিস বিদ্যাধরপুর। আপনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন? আমি এখন আছি বনগাঁ বর্ডারে। ভারতের মাটিতে দাঁড়িয়ে আছেন। আপনি কিভাবে এলেন ভারতে? আমাকে মেসেজ, আমার যখন একটা বাইক চুরি হয়ে যায়, বাইক চুরি হওয়ার পরে আমাকে এক ভাই ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে মেসেঞ্জারে কথা বলার পরে আমাকে ওখানে নিয়ে গেছিল। তো ওরা বলছিল ওনার বড় ভাইয়ের সাথে যাব আমি। তো ওনার বড় ভাই তো নেই, আমাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল। আমার সাথে আমার একটা ভাই ছিল কোটচাঁদপুরের, সে ভাই ভয় পাবে বলে ওনাকে আমি মাঝখানে দিয়েছিলাম, আমি পিছনে ছিলাম। তো যখন আমরা সাইকেল স্ট্যান্ডে রেখেছিলাম, রাখার পরে ভাইকে আমি জিজ্ঞেস করলাম আমাদের যে লাইনম্যান, সে লাইনম্যান কোথায় গেছে। বলছে ও লাইনম্যান তো বললো এমনি বাস আসলে বাসের সাথে চলে যাবি, উঠে যাবি। তা কোথায় নামবো সেটাও আমরা ঠিকানা জানতাম না আমি, ঠিক আছে। তো বাসওয়ালা কন্ট্রাক্টর বাসে উঠেছিলেন? কোথায় যাওয়ার বাসে উঠেছিলেন? ওটা নিজেও জানি না, খালি দেখে দিয়েছিল এই রোডে। কোথা থেকে বাসে উঠেছিলেন? ওই গ্রামটার নাম আমার মনে নেই, কিন্তু ওই যে নদী পার হয়ে মহেশপুর দিয়ে। কি বাংলাদেশের কোথাও? না, ওটা ইন্ডিয়ার ভিতরে। বাংলাদেশ থেকে কিভাবে এলেন ভারতে? বাংলাদেশ থেকে ভারতে আপনার ওখান থেকে আমার তো মনে করেন আমার মেরে ফেলদার লাইন করেছিল, সেখান থেকে আমি যে কোনো কায়দায় পাইলে চলে এসেছি। কিভাবে এলেন? কি পায়ে হেঁটে? পায়ে হেঁটে, এবার খালি পায়ে। দেখেন আমার পা মা কাটা। আপনার কাছে ভিসা আছে? হ্যাঁ, আমার কাছে কিচ্ছু নেই। ভিসা নেই? কিচ্ছু না, আমি তো চোরাই লাইনে গিয়েছিলাম। আপনি চোরা লাইনে এসেছেন, মানে চোরা পথ দিয়ে লুকিয়ে এসেছেন? জি জি। কোন পথ দিয়ে এলেন, কিভাবে এলেন? আমাদের থানা মহেশপুর ওই লাইন থেকে, ওখানে একটা নদী আছে, ওই নদী পারাপার করে নিয়ে গেছিল আমাকে। নদীর ওপারে বাংলাদেশ ছিল, এপারে ভারত ছিল? জি। নদী কিভাবে পার করলেন? আমাদের এই ন্যাংটা করেছিল, চারডি ছিল পণ্যে, চারডি। তারপর ওই পাশে ফেল দিলাম, দিয়ে আমাদের ওখান থেকে রিসিভ করলো। তাও তো রিসিভ করার লোক ছিল না আমাদের। তা আমি তো বলছি চলো গাছের মাথায় উঠে বসে থাকি, রিসিভ যখন করবে তখন যাব। তারপরে আমাদের আওয়াজ দিল রোডের থেকে। তারপরে ওনার কাছে গেলাম, উনি একটা রুমে রাখলো আমাদের। ওখান থেকে আবার দুটো বলতে কে, কাদের হাত ধরে এসেছেন? ওটা ওদের নাম আমি বলতে পারবো। কি উদ্দেশ্যে এসেছিলেন ভারতে? আমার তো মনে করেন আমার দেশের আমার বাইক ছিনতাই করে নিল, আমি আমার থানায়ও কেস করেছি। করার পরে পুলিশও আমার সাথ দেয়নি, ঠিক আছে। আমি গরিব মানুষের ছেলে, আমার বাপ মার কিছু নেই, এজন্য আমার সাথ দেয়নি, ঠিক আছে। তা মনে করেন যে আপনি ভারতে কি কারণে এসেছিলেন? এখন আমার লোন ছিল একটা আশা সমিতি থেকে, আমি লোন তুলেছিলাম 60,000 টাকা। তো ওটা তো আমার পরিশোধ করতে হবে। আবার যার কাছে কাজ করছিলাম সেও আমার কাজে নিচ্ছিল না, ঠিক আছে। তো এখন বাড়ি, আমি একটা আইবার ছেলে, বাপের সাথে আমার বাপ আবার আমার মাঠে নিয়ে যেত, ড্রাগন আছে না, ওই ড্রাগন খেতে কাজ করতে নিয়ে গিয়েছিল। তো আমার বাপে আমার বলছিল যে এইসব কাজ এখন তুই করবি কেন, তুই ওই গাড়ি নিয়ে রোডে বসে থাক, তোর এইসব কাজ করতে হবে না। ড্রাগন ভুই, যার ভুই সে গরম দিচ্ছে তোর, বা আমার তোর সামনে গরম দিচ্ছে, তুই এসব কাজ করতে হবে না, তুই রোডে ওই স্ট্যান্ডে বসে থেকে গাড়ি নে, ভাড়া হলি হোক না হলি না হোক। আমার বাপ আমাকে এই কথা বলছিল। তারপরেও আমি দেখছি যে আমার ফ্যামিলির দায়িত্ব তো আমার পারে, ঠিক আছে। আর আমার যে বউ, ওইটাও মনে করেন যে আসলে। আপনি কি কারণে এলেন ভারতে? কি কাজ, লোন শোধ করতে না পারে ভারতে পালিয়ে এসেছেন? জি জি জি, লোন শোধ না করার কারণ করতে পারছিলাম না দেশে থেকে। মাসে তো 6,000 6,500 টাকা জমা দিতে। আপনি ভারতে পালিয়ে এলেন? তাই আমি ভারতে মনে করেন আমাকে নেশা হয়েছিল আর কি। আমার শাহজামাল ভাই, ও ওনার সাথে আমার পরিচয় হইলো আলকাবির থেকে, ফেসবুকে আলকাবির থেকে পরিচয় হইলো। তারপর ওর সামনে আমি কেঁদেছিলাম বট গাছের নিচে, ঠিক আছে, পিছনে, ঘরের পিছনে কান্দিলাম। তা বলছিল ও বাড়ি চলে যা। তাছাড়া আমি বাড়ি চলে গেলাম। তারপর আবার যে কোনো কায়দায় মনে করেন 5-6 বছর পরে কন্ট্যাক্ট হয়েছে আমার। হওয়ার পরে মেসেঞ্জারে আমাকে আবার উনি আকুলা বালাপুর ওখানে নিয়ে যেয়ে, ওখানে ওই মৈজবে করে ভয়েস, ওখানে আমার ওই কোম্পানিতে কাজ করছিলাম আর কি। আপনি নদী পেরিয়ে যখন এলেন, সে নদীতে সীমান্ত ছিল না, বর্ডার ছিল না? বর্ডার ছিল, বিএসএফ বসে আছে,
তা- আপনাদের ওপারে বিডিআর ছিল? এসব বলতে পারবো না, কিন্তু বিএসএফ দেখলাম আমাদের সাইকেল চাইলে যাচ্ছি তো উনারা মনে করছেন আমি ইন্ডিয়ান লোক, ঠিক আছে, আমার তার কোনো চেকিং না, আমরা তো পয়সা দিয়ে পার হয়েছি। আপনি যখন নদী পার হলেন কেউ দেখতে পায়নি? নদী পার হবো তখন তো ছিল না, বিএসএফ কেউ ছিল না, ওপারে বিডিআরও ছিল না? উপরে ভিডিওরও ছিল না। নদী যখন পার হলেন দিনের বেলা না রাতের অন্ধকারে? দিনের বেলা, সকাল বেলা 12টা 1টার দিকে। আপনি দুপুর 12টার সময় নদী পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এলেন, কেউ দেখেনি? বাংলাদেশের বিডিআরও দেখেনি, ভারতের বিএসএফও দেখেনি? ওনারাও হয়তো পয়সা খায়, এই কারণে কিছু বলিনি। তারা পয়সা খায়? বিডিআর টিডিআর ওরা তো আমাদের যে ন্যায় ছিল না, তো উনারা মনে করেন যে পয়সা খায়, তো আমাদের কাছ থেকে 12,000 কোটি টাকা নিয়েছিল। কে নিয়েছিল? ওই দালালরা। যে ভারতে আপনাদেরকে পার করে দেবে বলেছিল? জি জি জি। সেই 12,000 টাকা আপনার থেকে নিয়েছিল ভারতে পার করে দেওয়ার জন্য। তার ভাগ কি বিডিআর বিএসএফ পায়? হ্যাঁ হ্যাঁ, সবাই পায়। তারাই আপনাকে ভারতে নিয়ে আসে। কিভাবে এলেন বাংলাদেশ থেকে ভারতে একবার বলুন। আমরা এই কাপড় চোপড় খুলে সব হাতে নিয়ে এইভাবে সাঁতার কাটতে কাটতে যাচ্ছিলাম, তো ওই নদীতে মনে করেন নিচে প্রচুর স্রোত, ঠিক আছে, নিয়ে চলে যাচ্ছিল। তারপরও আল্লাহর রহমতে যে কোনো কায়দায় বাঁশবাগানে উঠলাম, আমাদের ওখানে বাঁশবাগান আছে যেখানে তুলিল, ওখান থেকে মনে করেন সে রিসিভ করার লোক নেই, আওয়াজ দিলে পরে রোডে গেলাম, আমাদের এক জায়গায় রাখলে ওখান থেকে আবার 2টো রুমাল চুরি করে এলাম আমরা 2 জন, ঠিক আছে, রুমাল চুরি করে নিয়ে একদম জায়গায় গেছিলাম। রুমাল কেন নিলেন? রুমাল নিলাম, আমাদের কাছে তো কিছু না, আমরা এই দেখেন যেভাবে সিম্পল আছি না, এইভাবে সিম্পল ভাবে আমি গেছিলাম ওখানে, ঠিক আছে। নদী পার হয়ে যখন এলেন আপনাকে রিসিভ করার জন্য লোক ছিল, আপনার সিগন্যাল পেয়ে সে আপনাকে রিসিভ করে নিয়ে গেল? হ্যাঁ, রিসিভ করে কোথায় নিয়ে গেল? রিসিভ করে আমাদের একটা রুমের ভিতর আটকে রাখলে, ফ্যান টান চালু করে দিলে, বললে এখানে আরাম নাও, লাইন ক্লিয়ার হলে তোমাদের ছেড়ে দেবো। আপনি এখন এখানে কি করছেন? আপনি ভারতে এখন কি করছেন? এখন আমার তো মনে করেন যাদের ভরসায় আমি ওখানে ছিলাম তারা আমাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে, তো আমি ওই ভাই বললাম, ভাই तुम बड़ा भाई, तुम मेरे को घर लेके चलो। बोल रहा तू कौन है रे, नहीं पहचानता तेरे को। तो मैं सोचा मेरे को मारना चाहता इन लोग, ठीक है, मार के कुछ करना चाहता, इसलिए मैं अपना जान हाथ में लेके मैं भाग के आ गया। এখন আপনি এই বর্ডার, এটা তো বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার, আপনি এখানে কি করছেন? এখানে এখন কপালে আছে তাই এখানে আছি আমি। আপনি বাংলাদেশ যেতে চান? যাইতে চাই আমি। কিভাবে যাবেন? আমি নিজেও জানি না। আপনি বিএসএফ এর কাছে গেছিলেন? আপনি যেতে চান? ছিলাম না, যাইনি। জাননি। এসে আমি ওই দোস্তর সাথে দেখা হয়েছে, ও আমার সকালবেলা মনে করেন 2টা। আপনার কাছে কোনো পরিচয়পত্র আছে? না, আমার কাছে কোনো পরিচয় পত্র নেই। আপনি ভারতের ভিসাও নেই, মানে আপনি চোরা পথে বেআইনি ভাবে ভারতে এসেছেন, আপনি ধরা পড়লে তো আপনার জেল হয়ে যেতে পারে। জেল হলো তো আমার 3 মাস 6 মাস পরে, 1 বছর 2 বছর পরে ছেড়ে দেবে। তারপরে আমি আমার মার কাছে চলে যাবো। কি করে যাবেন? ছেড়ে দিলে আমাদের তো বর্ডার পার করে দেয়, বর্ডারে ওই পাশে ছেড়ে দেয় না, গাড়ি লোড করে যখন একটা গাড়ি ফুল হয়ে যায় তখন ছেড়ে দেবে, আমি বাড়ি চলে যাবো। আপনি বিএসএফ এর সাথে যোগাযোগ করেছেন? না। তাহলে কিভাবে যাবেন এখন? আপনি এখানে কতদিন অপেক্ষা করবেন? পাগল হয়ে ঘুরে বেড়াবো, আমার নসিবে যদি থাকে আমি বাড়ি যাবো, নাই তো এইভাবে ঘুরে বেড়াবো, আর তাছাড়া তো আমার কোনো উপায় নেই। ভারত বাংলাদেশ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।